ওইটা টেবিল টক ছিল একটা, ওই ছেলে জাস্ট আমাকে ধীরে 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 খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে রাগিয়ে তুলেছিল, এবং তখন ইন্টারভিউ শেষ, মানে ওর যখন প্রথম প্রশ্ন করে যে শাকিব খানকে আপনি কেন নেন না, তাই বললাম যে নিশ্চয়ই কোনো দরকার হলে আমি অবশ্যই নিব, কারণ শাকিব খানের সাথে তো আমার ব্যক্তিগত শত্রুতা আমি নাই, ও একটা অ্যাক্টর তাই না, এবং বহু বছর দাপড়ের সঙ্গে অভিনয় করে আসছে, প্রচুর হিট সিনেমা দিয়েছে, এগুলো তো অস্বীকার করার কিছু নেই, যখন প্রয়োজন পড়বে চরিত্র অনুযায়ী তখন নিব। তারপরে ওরে খুঁজে পেলাম, পরি যখন জেলে গেল তখন ও ফোন করলো, তোর গলা চিনে বুঝেছে যে এই লোক, আমি হ্যাঁ দিব, আসো আসো ইন্টারভিউ দিব। তারপরে আসার পর বললাম যে এবার বাবা তুমি এটা ডিলিট করো। এর মধ্যে আবার শাকিব খানের সাথে আমার ফোনে কথাও হলো, আমি বললাম যে ভাই এটা টেবিল টক ছিল, এবং আমি ওর কাছে দুঃখও প্রকাশ করেছি যে, কারণ এটা তো আমি পাবলিকলি বলতে পারি না যে সে অভিনয় পারে কি পারে না, এটা সারা দেশের মানুষ তো জানে সে পারে কি পারে না। আমরা সবাই ডিবি এসে অফিসে কেন দৌড়াচ্ছে এটাও বুঝতেছি না। এর আগে শিল্প সংস্কৃতির হ্যাঁ খুব দৌড়াদৌড়ি করছি আমরা, হ্যাঁ ওখানে গিয়ে ভাত টাত খাচ্ছি আমরা। তো দেন আমার মনে হয় যে উভয়েরই দায়িত্বশীল আচরণের ব্যাপার আছে এখানে, শিল্পী সাংবাদিক একদম বলবো যে প্রিসাইসলি, কারণ এরা পরস্পরের পরিপূরক। আমি স্পেশালি বলবো বিনোদন সাংবাদিক এবং বিনোদন কর্মী যারা। এখনকার যে মিডিয়ার যে তাণ্ডব চলছে, সেই তাণ্ডবে কে তারকা আর কে তারকা না, এটা বুঝতে গণমাধ্যম কর্মী হিসেবে আমাদেরও একটা ঝামেলা হয়। আপনারা কিভাবে এটাকে সামাল দেন? আমি তো একদম নজরই দিই না, নজর দেন না। ধরেন আপনার কলিগ ফারুকী ভাই তার একটা প্রোডাকশনের প্রচারের জন্য ডিগবাজিকে নজর দিল, ডিগবাজিকে ইউজ করলো, তার পেছনে আবার যুক্তিও দিল একটা, কিন্তু আমরা যখন তর্ক তুলছি যে এগুলো ইগনোর করা উচিত, এগুলো ভুল করেও শেয়ার করা উচিত না, তো সেই জায়গায় ফারুকী ভাই যে এই কাজটি করলেন, এটা থেকে একটা ব্যাড থিংসে অন্যরকম প্রমোশন দেওয়া হলো কিনা? দেখো আপনার কলিগ হিসেবে আমি দেখো জিনিসটা হচ্ছে যে আসলে আমরা প্রত্যেকে তো নিজস্ব রুচিতে কাজ করি, হ্যাঁ ওইটা তার রুচি, সেভাবে সে প্রকাশ তার দরকার পড়েছে যে এটা প্রমোশন দরকার, মানুষকে জানানো দরকার। এখন সে যদি তার রুচিতে এটা তার কাছে যদি ভায়াবল মনে হয়, উপযুক্ত মনে হয়, এবং সেখানে যদি সফল হয়, তাহলে আমাদের তো আসলে আমার পার্সোনালি কথা বলার কিছু নাই। ওকে ফাইন, ঠিক আছে। তো সেক্ষেত্রে ধরেন শুধু এই বিষয় না, এরকম অনেক স্তরের অনেক রকম তারকা এখন তৈরি হয়েছে, যেগুলো নিয়ে 2023-এ প্রচুর ট্রলড হয়েছে, এবং সেগুলো নিয়ে অনেক তারকারাও হাসি ঠাট্টা তামাশায় ফেসবুকে এনেছেন। এগুলো কি আপনি আগামী সময়গুলোতে আরো বাড়বে বলে মনে করেন? না, কিছুদিন মানে একটা আসলে যে ফেসবুক এখন পাকা লেভেলে আছে, আম পেকে যায় না, ও পেকেছে। আচ্ছা আচ্ছা, ফেসবুক পেকেছে, ট্রলকারীরা পেকেছে, তো পাকার পরে কি হয়, ওটা পচে, আচ্ছা নতুন আরেকটা কিছু আসবে। আচ্ছা আসলে এখন ট্রেন্ডি এটা, লাইক মানে অর্থাৎ আপনি এটা এই ট্রেন্ডটা একদম একটা এস্টাবলিশ ট্রেন্ড বলে মনে করছেন না? অবশ্যই না, কোনো কারণ নাই, মানে আমরা এরকম না আসলে, মানে এটা একটা উলম্ফন হয়েছে, নতুন একটা ডিভাইস সবার হাতে হাতে, আমি আমার সমস্ত মতামত ইচ্ছা মতো দিয়ে দিতে পারছি। ঠিক আছে, যে বিষয়ে আমি বিশেষজ্ঞ না সে বিষয়ে আমি মতামত দিচ্ছি, বা কেউ কাউকে হেয় করার জন্য উল্টোপাল্টা লিখে দিচ্ছে, বেসিক্যালি মতামত দিচ্ছে, যে জিনিসটা না বুঝেও বুঝে না বুঝে আমরা আমাদের মতামত দিচ্ছি, তো আমরা দিতে থাকি, এটা ভালো এটা ভালো, এবং এটা তো বেশি দিন তো এটা কন্টিনিউ হতে পারে না, হবেও না, আমার স্থির বিশ্বাস। আচ্ছা আচ্ছা, গণমাধ্যম আপনাদের সাথে বা ফিল্মের সাথে ঠিক রুচিশীল আচরণ করছে বলে মনে করেন? আমার সাথে তো এই পর্যন্ত আমি আমি প্রায় 25 বছরের বেশি ক্যারিয়ার, আমার সাথে গণমাধ্যম সবসময়ই আসলে আমরা ভাইস ভার্সা, পরস্পরের সাথে পরস্পর হাত ধরাধরি করেই চলেছি। রাইট, কিন্তু গত 2023-এ প্রায় 1 ডজনেরও বেশি তারকা বিভিন্ন সময় গণমাধ্যমের সাথে যখনই একটু ঝগড়াঝাটি মনোমালিন্য হয়েছে, কোনো সংগঠন যায়নি, সরাসরি ডিবি অফিসে গিয়েছে।
তো এই চর্চাটাকে আপনি কিভাবে কোন দৃষ্টিতে দেখেন? সর্বশেষ আমরা সাংগঠনিকভাবে সাংবাদিকরা তানজিন তিশার ইস্যুটা নিয়ে কথায় সরব হয়েছি, তখন আবার সাংবাদিকদেরও ট্রল হতে হয়েছে, কেন রাস্তায় নামলো সাংবাদিক, এটা তো সাংগঠনিকভাবে, কিন্তু প্রক্রিয়াটা তারকারা শুরু করেছিল। আপনার কাছে কি মনে হয়? আপনার না, আমি এই ধরনের দ্বন্দ্ব সংঘাতের মধ্যে আমার একদমই ভালোই লাগে না এই ব্যাপারটা। এটাকে সাংগঠনিকভাবে মিটিয়ে মানে নেওয়া খুব সম্ভব ছিল। পাশাপাশি হঠাৎ করে আমরা সবাই ডিবি এসে অফিসে কেন দৌড়াচ্ছে এটাও বুঝতেছি না। এর আগে শিল্প সংস্কৃতির খুব দৌড়াদৌড়ি করছি আমরা, ওখানে গিয়ে ভাত টাত খাচ্ছি আমরা। তো দেন আমার মনে হয় যে উভয়েরই দায়িত্বশীল আচরণের ব্যাপার আছে এখানে। শিল্পী সাংবাদিক একদম বলবো যে প্রিসাইসলি, কারণ এরা পরস্পরের পরিপূরক। আমি স্পেশালি বলবো বিনোদন সাংবাদিক এবং বিনোদন কর্মী যারা, আচ্ছা আচ্ছা, উভয়ে পরস্পরের পরিপূরক। কেউ কারো জায়গা দখলও করবে না, কিন্তু দুজনকে সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এরকমই তো একটা এরকমই সম্পর্ক। তো এই ক্ষেত্রে আসলে এটা আর অনেক সেন্সিবলি ডিল করা উচিত উভয়ের। রাইট। কিন্তু ধরেন এখন তো গণমাধ্যম কর্মীকে প্রকৃত বা ইউটিউবারকে এটা তো আপনারা অনেকগুলো বুমের সামনে বুঝতে পারেন না, এগুলো এগুলো বলতে পারেন না, কিন্তু কথা বলতে হয়। তো এটা এক ধরনের নতুন ট্রেন্ড, এর ট্রেন্ডের বাইরেও আপনি যেতে পারছেন না। এগুলো সম্পর্কে আপনারা একটু সাবধান হওয়া শুরু করেছেন কিনা? না, আমি তো দীর্ঘদিন এর থেকে দূরে, মাত্র তো এই অনেকদিন পরে গণমাধ্যমের সামনে আসতে শুরু করেছি মাত্র। তো এখন একটু বুঝে টুঝে নিব আর কি যে আসলে ঘটনাটা কি। রাইট। ইনফ্যাক্ট আপনারও বোধহয় একটা বিব্রতকর অভিজ্ঞতা রয়েছে শাকিব খানকে নিয়ে, একটু কমেন্ট নিয়ে। হ্যাঁ, ওইটা টেবিল টক ছিল একটা। ওই ছেলে জাস্ট আমাকে ধীরে 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 খুঁচিয়ে আমাকে রাগিয়ে তুলেছিল, এবং তখন ইন্টারভিউ শেষ। মানে ওর যখন প্রথম প্রশ্ন করে যে শাকিব খানকে আপনি কেন নেন না, তাই বললাম যে নিশ্চয়ই কোনো দরকার হলে আমি অবশ্যই নিব, কারণ শাকিব খানের সাথে আমার ব্যক্তিগত শত্রুতা আমি নাই। ও একটা অ্যাক্টর, তাই না, এবং বহু বছর দাপটের সঙ্গে অভিনয় করে আসছে, প্রচুর হিট সিনেমা দিয়েছে, এগুলো তো অস্বীকার করার কিছু নেই। যখন প্রয়োজন পড়বে চরিত্র অনুযায়ী তখন নিব। তো ঘুরে ফিরে খালি এই জায়গায় ও প্যাঁচাতে থাকে আর কি। তো ইন্টারভিউ শেষ, ক্যামেরাটাও আমি ভাবলাম যে ক্লোজ হয়ে গেছে। দেন আবার সে একই কথা, যখন জ্ঞান মনে হইলো আর কি, তখন আমি ওর উপর রেগে গিয়েছিলাম। দেন ওইটা টেবিল টক ছিল। পরবর্তীতে এই সাংবাদিক বা যে ইউটিউবার যে পরি যখন জেলে গেল, আমি আর ওর নামটা জানি না, যে আমি ওরে খুঁজে জিজ্ঞেস করবো তুমি এটা কেন দিছো, অফ ক্যামেরা, এটা টেবিল টক। আমি তো বাইরে টেবিলে বসে আমরা শাহরুখ খান সম্পর্কে তো কত কথা বলি, তাই না, আমরা বলি না যে ওর এই অভিনয়টা ভালো না, এটা ভালো, বন্ধুদের কথা বলি না আমরা, যে আমরা টেবিল টক তো অন্য জিনিস, তো পাবলিকের কাছে তো এটা বলবার ব্যাপার না, বা আমার মতো আমি তো বলবো না, আই এম শিওর আর কি, ওটা ওকেই বলেছিলাম। তারপরে ওরে খুঁজে পেলাম, পরি যখন জেলে গেল তখন ও ফোন করলো, তোর গলা চিনে বুঝেছে যে এই লোক। আমি হ্যাঁ দিব, আসো ইন্টারভিউ দিব। তারপরে আসার পর বললাম যে এবার বাবা তুমি এটা ডিলিট করো। এর মধ্যে আবার শাকিব খানের সাথে আমার ফোনে কথাও হলো। আমি বললাম যে ভাই এটা টেবিল টক ছিল, এবং আমি ওর কাছে দুঃখও প্রকাশ করেছি, যে কারণ এটা তো আমি পাবলিকলি বলতে পারি না যে সে অভিনয় পারে কি পারে না, এটা সারা দেশের মানুষ তো জানে সে পারে কি পারে না। সিম্পল টেবিল টক, এটা প্রতারণা করেছে আমার সাথে। অবশ্যই এই ধরনের প্রতারণা বেশ কিছু বিচ্ছিন্নভাবেও হচ্ছে বলে, মানে যেহেতু মিডিয়াটা খুব ফাস্ট, পকেটে হাতে মিডিয়া চলে গেছে, সুতরাং এই ভোগান্তিতে পোহাতেই হবে। সো আমরা ছিলাম মূলত কাজল রেখা ছবিটি মুক্তি পাচ্ছে, সেই আনন্দেই আসলে আনন্দ উদযাপনের জন্য আমরা একটা আলোচনায় করছি। এমনিতে আপনি দীর্ঘ গবেষণার একটি ছবি তৈরি করেছেন, আপনার এই থট প্রসেসের সাথে আপনার কোন বিষয়টা দেখতে চান? থাকে না যে একটা ছবি তৈরি করার আগে আপনি একটা ইমাজিন করেন যে প্রচন্ড হলে ব্লকবাস্টার হচ্ছে, আমি যেটা ইমাজিন করি যে অনেকগুলো পুরস্কার পাচ্ছেন আপনি। না, আমি যেটা ইমাজিন করি যে লোকেরা, দর্শক সিনেমা হলে কাজল রেখা দেখছে এবং শেষ করে বেরিয়ে এটা আমাদের সিনেমা এরকম ভাবছে, তাতেই আমি খুশি। মনপুরে আপনার একটা বড় ম্যাজিক ছিল মিউজিকে, আপনি অর্ণবকে একটা নতুন প্রাণ দিয়েছেন। এটা অর্ণব স্বীকার করুক না করুক, এটা আমরা বলতে পারি। এবার ইমন চৌধুরী
আপনার সাথে একটা লং জার্নিতে হ্যাঁ, প্রায় 2 বছর ধরে ও গানগুলো করছে। সো ইমন অলরেডি এস্টাবলিশ এবং সে এই জায়গাটা থেকে আর একটা দারুণ জায়গায় যাবে। গান সম্পর্কে আপনার একটা মুহুরির চোখ আছে। তো এই কাজল রেখার গানগুলো নিয়ে আপনি কতটা আশাবাদী? একটা গান রিলিজ হয়েছে। হ্যাঁ, আমাদের কাজল রেখা মূলত মিউজিক্যাল ফিল্ম। আমাদের 20-এর অধিক গান আছে। 20-এর কিছু আছে লিপে আর কিছু ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে আছে। ম্যাক্সিমামই ময়মনসিংহ গীতিকার পালারি গান। আমি শুধু অল্প কিছু আসলে সংযোজন বিয়োজন পালা অনুগামী থেকে আমি আসলে গীত বিন্যাসটা করেছি। মানে আমি এটা লিখেছি, এটা বলা একদমই ইয়ে হবে আর কি, ঠিক হবে না। আমি পালা অনুগামী গীত বিন্যাসটা করেছি। আচ্ছা, গীতিকার হিসেবে তো আপনি মানে না, গীত বিন্যাস এই বিন্যাস। আর সুরের ক্ষেত্রে 2টা লোকের অবদান আছে আমি বলবো। প্রথমত সুর ধারণা বা সুর বিন্যাসের ক্ষেত্রে শুরুর দিকে আমাদেরকে আসলে কফিল আহমেদ, ইমন এবং কফিল আহমেদ দুজন কাজ করে আমরা একটা রাস্তায় উঠলাম। তারপরে আসলে ইমন বাকিগুলো খুব ক্রিয়েটিভলি নিজের মতো করে বলো। ইজ ভেরি ক্রিয়েটিভ কম্পোজার আমি বলবো। হ্যাঁ, মানে এই সয়েলটা ও সবচেয়ে ভালো বুঝে বলে আমার মনে হয় আর কি। ঠিক আছে, আমার লোকাল সুর, দেশের সুর, এবং খুব সুন্দর সুন্দর গান আছে। একটা তো ইউটিউবে গেলেই পাওয়া যাচ্ছে, কাজল রেখার সং লিখলেই ওইটা আসলে চোখের সামনে আসবে, কন্যা আঁকে গল্প না। আমরা খুব শীঘ্রই আবার দ্বিতীয় গান ছাড়বো। এর মধ্যে খুব দুর্ভাগ্য যে আমাদের একটা ফেসবুক পেজ আমরা খুলেছিলাম কাজল রেখার প্রচারণা সত্ত্বে। 16 তারিখ থেকে ওটা শুরু করেছিলাম আমরা, 16 ডিসেম্বর। 17 তারিখ বোধহয় আমরা সামনে নিয়ে আসছিলাম, এবং 31শে ডিসেম্বরের মধ্যে আমরা প্রায় 1.5 মিলিয়ন লোককে রিচ করেছিলাম আমরা। হ্যাঁ, এবং 31শে মার্চ রাত 8টার দিকে ওইটা হ্যাক করে ফেলে এক পাকিস্তানি হ্যাকার। এখন পাকিস্তানি হ্যাকার কেন আমার এই পাতাটা হ্যাক করলো, এটা খুবই দুর্ভাগ্য। দেন আমরা আবার একটা নতুন পাতা শুরু করেছি। আমরা দুম্বার পাত্র নই। আচ্ছা, হ্যাঁ, আমরা আবার নতুন পাতা শুরু করেছি, এবং দর্শক ছবি রিলিজের আগে গানগুলো অন্তত আমরা অ্যাটলিস্ট 5টা-6টা গান তো রিলিজ করবো আশা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব গান দিয়ে দিলে তো আর আমরা 4টা-5টা আমরা করব একদম। এবং আপনি আত্মবিশ্বাসী যে গানগুলো অনেকের মুখে মুখে রটবে, যেটা মন পড়ায় হয়েছিল। এই সয়েলে নিজের সুর যদি হয় তো রক্তে এমনি বাজে, তাই না? জেনারিক্যালি বাজে। তো আমার ধারণা আব্দুল করিম যেমন আমরা আসলে শুনলেই ভালো লাগে, তো আমার ময়মনসিংহ গীতিকার গানও শুনলেই ভালো লাগার কথা। একদমই। থ্যাংক ইউ। আমরা শোটা শেষ করব। যাবার আগে ধরেন হিন্দি ছবি নিয়ে আমরা অনেক রকম কথা বলছি, কিন্তু ধরেন আমরা প্রায় বলছিলাম যে গত 2 বছর আগে মুম্বাই ইন্ডাস্ট্রি হ্যাক করে নিয়ে গেল দক্ষিণী ছবি, সেটা আবার রিভাইভ করলো, কারণ সবাই একজোট হলো। সালমান, শাহরুখ, অক্ষয়, অজয়, যে যার মতো বিরোধ ছিল বা ওটা সবাই আবার একসাথে কেমিও দেওয়া শুরু করলো। তো আমরা পরস্পর বোধহয় বাঙালি হইতে পারে না, বা কোনো সংকটে, আমাদের দীর্ঘদিনের সংকট, কেউ আমাদের হ্যাক করে না, আমরা নিজেরা হ্যাক করে বসে আছি। ছবির উন্নয়নের জন্য বেসিক্যালি একটা ইন্ডাস্ট্রি যখন ক্ষুধার্ত থাকে, হ্যাঁ, তখন এক হওয়া খুব মুশকিল। ক্ষুধার্ত যখন থাকে আর কি, মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকেই ক্ষুধার্ত, সবাই ডাকাত তখন। হ্যাঁ, সবাই, হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এটা তো একটা ফিল্মি সংস্কৃতির ব্যাপার, ইন্ডাস্ট্রির সংস্কৃতির ব্যাপার। হ্যাঁ, তো একসময় তো ছিল, এটা যে ছিল না তা না, আমাদের দেশেই ছিল যে সোহেল রানা সাহেব, রাজ্জাক সাহেব এবং আলমগীর সাহেব হয়তো 3জন একসাথে একটা সিনেমা করেছে, তাই না? হ্যাঁ, রাজ্জাক আলমগীর একসাথে করেছে, তাই না? তো আমাদের ইন্ডাস্ট্রি তো এটা অদূর ভবিষ্যতে হবে না সেটা আমরা বলতে পারছি না। ঠিক উপযুক্ত প্রজেক্ট হলে একসাথে বড় তারকারা করবে, এটা আমি একদমই বিশ্বাস করি। যে প্রত্যেকেরই তো নিজস্ব দর্শন আছে, তো যদি স্যাটিসফাইয়ের মতো ক্যারেক্টার পায়, ঠিক ক্যারেক্টার, পাশের ক্যারেক্টার যদি ঠিক হয়, তাইলে ওর না করবার তো কোনো কারণ নেই। একদম। ইদানিং প্যান ইন্ডিয়ার ছবি একটা রিলিজ করার চেষ্টা চলছে, বা বলা হচ্ছে যে একসাথে ইন্ডিয়ায় বাংলাদেশে রিলিজ করা হবে। বাঙালিদের ভিতরে অনেক দেশে আপনারা বাংলাদেশ ডোমেইনে প্রকাশ করছেন,
বাংলাদেশি ছবি আন্তর্জাতিক অঙ্গনে যাবার জন্য আসলে কি জরুরি সবচেয়ে বেশি? ভালো সিনেমা জরুরি। আর প্যান ইন্ডিয়া এটা বুঝি না আমি, আসলে এই টার্মটাই বুঝি না। আপনি বুঝেন? না না, আমিও বুঝি না, এই জন্য আপনার কাছে জানতে চাইলাম। মানে সেটা কি বাংলাদেশের ছবি উন্নয়নের জন্য অনেক বড় জরুরি কিনা? সেটা হলে বুঝতে পারবো। আমি যেহেতু জিনিসটা বুঝি না আসলে কি হচ্ছে, কিভাবে ঘটবে, এটার কোনো ধারণা আমার নাই। যার জন্য এটা যখন হবে তখন আমি বুঝতে পারবো যে আসলে এটা কি জিনিস। দারুণ। শাহরুখ খানের এই যে কামব্যাক করা কেমন কেমন? ভালো, মানে কামব্যাক তো এই সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় তারকাদের একজন। জি, যদি আমরা সম্ভবত ওই লাস্ট সুপারস্টার বলে আর কি, হ্যাঁ। ওকে লাস্ট সুপারস্টার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ইভেন তো ওয়ার্ল্ড ওয়াইড ওর একটা জনপ্রিয়তা আছে। হ্যাঁ, তো দেন ও পরিশ্রম করে ফিরে এসছে। হ্যাঁ, তো যদিও আমি এই ছবিগুলো আমার ভালো লাগে না, আচ্ছা, মানে ব্যক্তিগত এই জনরার ছবি আপনার ভালো? হ্যাঁ, আমার ভালো লাগে না। মারামারি একটা লোক এরকম, ডাঙ্কিতে মারামারি নেই? ডাঙ্কিটা আমি দেখতে পাই নাই, আচ্ছা, মানে এটা ডাঙ্কি আমার দেখার আগ্রহ আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু জোয়ান কি এনিমেল, পাঠান। পাঠান, এই এত মারামারি আমার ভালো লাগে না। মানে এটা অবিশ্বাস্য লাগে যে একটা লোক 30-40-50 জনকে মেরে ফেলতেছে, হ্যাঁ, ও আর কেউ কিছু করতে পারছে না। এটা একটু ছোটবেলায় ভালো লাগতো, কিন্তু বড়বেলায় এটা আর ভালো লাগে না।